শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর সকালে উঠেই কিন্তু ক্যামেরা হাতে নিয়ে ভিডিওটা শুরু করিনি। ঘুম থেকে উঠেই আগে নাইটিটা ছাড়লাম, বাসি ঘরটা ঝাড়ু দিলাম, তারপরে ভাবলাম যে না, ঘরটা একটু মুছাও দরকার। তো ওই কারণে জানলা টানলা সমস্ত কিছু খুলে নিয়ে তারপরে এখন ঘরটাও আমি মুছে নিচ্ছি। তো মা কিন্তু মার ঘরটা মুছে পুজো দিয়েছে, আমাদের ঘর এটা আর হচ্ছে মাঝখানের ঘরটা বাকি রয়েছে। সেই কারণে ভাবলাম চলো দুটো ঘর একসঙ্গে এখন মুছে নিই। তো এদিকে আমি এখনও ব্রাশ করিনি। আমার আবার স্বভাব কি জানো তো, ঘুম থেকে উঠেই ব্রাশটা না করে আগে বাসি কাজগুলো শেষ করে তারপরে ব্রাশটা করি। আরেকজন আমার পিছনে দাঁড়িয়ে জল খাচ্ছিল, এবার আমি তো আর জানি না কনিতে ধাক্কা লেগেছে। তাই বলছিলাম তুমি ব্যথা পেয়েছো নাকি? বলছে না না সমস্যা নেই। তো মাকে বললাম তোমরা দুজন চা খেয়ে নাও, আমি পরে নিয়ে মানে ব্রাশ টাশ করি আগে, তারপরে চা করে খাবো। কারণ ওরা দুজন আগেই যেহেতু ব্রাশ টাশ করে রেডি, তো আমার জন্য কেন শুধু শুধু অপেক্ষা করবে? সকালবেলা এক কাপ চা না হলে ঠিক সকালটা জমে না। হ্যাঁ, অনেকেই আছে যেটা মানে বলে যে সকালে জলখাবার খেয়ে তারপরে চা খেতে হয়, তো সেটা আমরা তো করি না। আমরা তো সবসময় ওই লাল চা যেহেতু আমরা লিকার চা খাই, সেই কারণেই লিকার চা সকালবেলা খেলেও কি কোনো ক্ষতি হয় সেটাও জানি না। তো যাই হোক, এভাবেই দিনের পর দিন চলে আসছে আর এইভাবেই চলছি। এই জায়গাটা মানে যেদিনে লাইভ যাই সেদিনেই একটু এলোমেলো হয়ে যায়, তারপরে আবার এরকম করে সকালে উঠে ঠিক করে রাখি। তাও যে আমাদের এই ফ্ল্যাটটা যে অনেকে বলো পাল্টাতে নিয়ে তো কতগুলো ফ্ল্যাট দেখলাম, কিন্তু মনের মতো হয় না। বড় বড় দুটো রুম রয়েছে এখানে। আনবা বেগুন, কাঁচা লঙ্কা আর একটা কোনো অন্য সবজি। মিকিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ ওই যে ওর বাথরুম টাথরুম করতে হয়, তো ওখানে ওর সঙ্গে একটু দুষ্টামি করছিলাম। আমার ফুল গাছের পাতা শুকিয়ে পুরো মুচমুচে হয়ে আছে, সেটাই ওকে গুঁড়ো গুঁড়ো করে দেখাচ্ছিলাম, পড়ছিল ও দেখছিল। আর আমি এই পাশে আলু বেগুন কাটছি, কারণ আজকে পাবদা মাছ রান্না করব, আলু বেগুন আর তার সাথে ধনেপাতা দিয়ে। এই পাশে মাও কিন্তু বসেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। লঙ্কা বাচ্ছে, আর আমি এই পাশে আলু বেগুন, একটাই বেগুন দিলাম, বেগুনগুলো বেশ বড় বড়, আর একটা বেগুন থাকবে, মানে দুটো বেগুন নিয়ে এসছে। ও গেছিলোই বেগুন আনতে আর আলু আনতে। আমি ওকে বললামই যে পাবদা মাছ তুমি কি দিয়ে খাবে? সত্যি কথা বলতে পাবদা মাছ বলো বা ইলিশ বলো, এগুলো কিন্তু সর্ষে পোস্ত দিয়ে খেলেই বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু সর্ষে পোস্ত এবং এগুলো এই টাইপের খাবারগুলো কল্লোলের জন্য খুবই ক্ষতিকারক, খেলে পরে সমস্যা হচ্ছে, সেই কারণেই ওকে বললাম তাহলে চলো আলু বেগুন দিয়েই রান্না করে দিই। আলু বেগুন দিয়ে যেমন ইলিশও ভালো লাগে তেমনি পাবদাও ভালো লাগে। তো আলুগুলো নতুন, কিন্তু আমি চাকু দিয়ে ট্রাই করলাম, চাকু দিয়ে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে না, তাই জন্য বটি দিয়ে কাটতে হচ্ছে। আর এই পাশে এই যে মা কাটছিল হচ্ছে কি বলো তো, যে কাটছিল বলতে ওই যে লঙ্কা ছাড়াচ্ছিল, আর তার সাথে ধনেপাতা দিলে কি পাবদা মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে? মনে হয় না। তা মানে ধনেপাতাটা না ওই মাই আরও বেশি করে দিতে চায়, ধনেপাতা রেডি করে রাখছে তরকারিতে দেওয়ার জন্য। আর আমারও মনে হলো ধনেপাতা দিলে টেস্টটা লাগতে পারে, ভালোই লাগবে, খারাপ লাগবে না হয়তো। তো ওই জন্য আলু আর কি বলে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে ধনেপাতাও দেবো। তো মাছ নিয়ে নিচ্ছি তিনজনের জন্য, এরকম এক পিস করে 6 পিস, দুপুর আর রাতের জন্য। আর ঘুটুনের জন্য থাকবে হচ্ছে চিকেন, কারণ ও না এই পাবদা মাছ বলো বাটা মাছ বলো এই টাইপের মাছগুলো ও তো মাঝে মাঝে দেখি খেতে চায় না। তো দেখো আমি কড়াইটার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়ে আবার কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। ভয়ই করে, এত সুন্দর এত দামি মাছ যদি আবার কড়াইয়ের গায়ে লেগে যায় আর তাহলে তো মুশকিল। এমনিতেও ওই পাবদা মাছ ভাজতে নিয়ে আমার একটু হলেও মানে লেগেই যাবে, দুটো মাছ হয়তো একসঙ্গে লেগে গেল, তাহলে মুশকিল না। তা তিনটা করে দিয়েছি। এমনিতেও কাঁচা তেল কিন্তু আমি মাখিয়ে দিয়েছিলাম মাছের গায়ে। আর ফোড়নে দিয়েছি জিরা আর হচ্ছে লঙ্কা আর আদা বাটা জিরা বাটা, এগুলো তো দিতেই হয়েছে। তোমরা দুজন কি করো? দেশের কাজ দেশের কাজ করছে মা ছেলেতে মিলে, আর একজন এখানে বসে দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, সব কিছু নজরদারি করছে ও। তো আজকে এই যে সব কিছু আবার রেডি করছে। অনেকেই তো লাইভের পরেও বুকিং নেয়, আবার অনেকেই কি নিয়েছে আর 9 নাকি 8 9, যেটা আমরা দেখাই না কিন্তু ও পরে এনে দিয়েছে।
দামও বেশি, আর সচরাচর যেটা বেশি চলে সেটাই তো আনতে লাগবে। 1-2 পিস করে তো আর মানে ইয়ার থেকে দেবে না, এরকম করে দেবে দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কারোর লাগে তো কমেন্ট বক্সে জানিও যে তোমরা 8, 9, 9, 9 বা 9, 10 এরকম লাগবে নাকি। আর আমি যেদিকে ভাত বসিয়েছি, ভাতটা একটু আগে বসালাম আর ঝোলটা ফুটছে, এই ধনেপাতা দিব, দিয়ে নামাবো। বেগুনের তরকারিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে। করলাগুলো ভাজবো, আর এই হচ্ছে ধনেপাতা, ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেবো। হোলির আগেই বাড়ি যেতে চাইছি, আর ও খেলা দেখবে বলছে, মানে খেলা জানোই তো ছেলেরা কি পছন্দ করে, মেয়েরাও আছে এরকম ক্রিকেট পাগল। তো আমি ক্রিকেট পাগল না, আমি ফুটবলটা ভীষণ পছন্দ করি। ক্রিকেটও ভালো লাগে কিন্তু পছন্দের খাতায় রয়েছে ফুটবল। তো এবার ও খেলা দেখবে, তাও মাঠে গিয়ে। সেটা আমাদের তো সচরাচর আমরা হয় না, অনেক সময় বাড়িতে থাকি তখন খেলার ডেট পড়ে, তো বাড়ি থেকে এসে এরকম করে মাঠে বসে খেলা দেখা হয় না। এর আগে মানে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার মানে টেস্ট ম্যাচ ছিল, ঠিক আছে, কলকাতাতে। টিকিট কাটছি 2 দিনে, চতুর্থ দিন আর তৃতীয় দিন আর চতুর্থ দিন, তো মানে হ্যাঁ তৃতীয় দিন আর চতুর্থ দিন। তো আসবো টিকিট পাইনি, তারপর তৃতীয় দিনের টিকিট পাইছি, কিন্তু চতুর্থ দিনে খেলা দেখবো। তারপরে খেলা দেখি আমার হাত মুখটা ব্লার হয়ে যাচ্ছে বাবা। তারপরে মনে করো যেই ট্রেনে চড়ছি দেখি যে না শেষ, মানে খেলার শেষের দিকেই প্রায়, গিয়ে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা দেখতে হতাম। এত টাকা দিয়ে খরচা করে আসবো, আবার যাবো বাড়ি, আবার করবো, সব ক্যান্সেল, প্রায় 4-5 হাজার টাকা লস হচ্ছে আমার। এবার আমরা যেহেতু এখন কলকাতাতে আছি, আর ও এইখানে মানে আমাদের এখান থেকে মানে খেলার মাঠটাও বেশি দূর না, কলকাতা তো যে জায়গায় থাকো না কেন সে তুমি 1-2 ঘন্টার মধ্যে মাঠে পৌঁছে যাবে, কিন্তু আমাদের কোচবিহার থেকে এসে দেখাটা অনেকটাই টাফ, যদি সেটা 2-1 দিন আগে থেকে না আসা হয়। তো এই আর কি, এবার ও বলছিল খেলা দেখে তারপরে যাবে বাড়ি। এখন আমরা যে বাসে যাই, মানে মিকিকে নিয়ে, এরপরে আমরা ট্রেনের টিকিটও সবসময় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে বাসে যেতে হয়। তো এবার বাসে যেতে গেলে কি হয়, যে বাসে মিকিকে অ্যালাউ করে সেই বাস আবার সপ্তাহে 2-1 দিন 3 দিন এরকম চলে, প্রতিদিন চলে না। কি একটা যে মুশকিলে পড়া গেছে। তো বাড়ি তো যেতেই হবে, কারণ 3 মাস হোক 2 মাস হোক, 2 মাস 3 মাসের মধ্যে বাড়িতে একবার অন্তত যাওয়া উচিত। বাড়িটাও আমাদের জন্য অপেক্ষা করে, তাই না? মানুষ যেমন মানুষের জন্য অপেক্ষা করে, তেমনি বাড়িটা আমাদের জন্য অপেক্ষা করে যে আমার মানুষগুলো কোন দিন আসবে বাড়িতে। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে ভেজা চুল, মানে সেরকম অতটা ভেজাইনি, আবার অতটা শুকনোও না, এরকম চুলেই কিন্তু আমি আবার সিরামও লাগাই। আর প্রায়ই এরকম বেশ তোমরা কমেন্ট করছো যে আমার চুলটা আগের থেকে অনেক ভালো হয়েছে। সত্যি কথা বলতে এই সিরামটা লাগানোর পর থেকে তো চুলটা অনেকটাই ভালো থাকে। আর তার সাথে ওই যে আমি ঘরে বানানোর তেলটা ইউজ করি, তার সাথে মামাআর্থের হেয়ার ফল শ্যাম্পু, তো এই সব কিছু ব্যবহার করে করে, আর চুলটা না বিশেষ বড় কথা কল্লোলের জন্যই এতটা ভালো হয়েছে। ও বলেছিল চুল কাটবে না, কিন্তু তো আমি বেশ কয়েকবার ওকে বলেছি যে চুলটা একটু কাটবো নাকি, অনেকটা লম্বা হয়েছে, বলছে না না একদম চুল কাটবে না। তো চুলটা না কাটাতে বেশ পিছনটা এখন একটু ভরা ভরা লাগে, আর নয়তো পিছনে তো চুল সেরকম একটা ছিলই না। আসলে আমার কাটটা কি ছিল বলো তো, বিয়ের আগের থেকেই না আমি লেয়ার কাট দিতাম, আর এই পাতলা চুলে লেয়ার কাট দেওয়া মানে তোমার চুলটা পিছন দিয়ে অতটাও বোঝা যাবে না। তো তারপরে পার্লারের যে আমাদের দিনহাটার যে বিউটি দি, ওনার কাছে তো আমি মানে চুলের ট্রিটমেন্ট করিয়েছি এবং খুব ভালোও হয়েছে। তো ওই বিউটি দি বলেছিল যে তোমার এরকম পাতলা চুলে তুমি লেয়ার কাটটা দিও না, তোমাকে সমান করে কেটে দিই, চুলটা যখন একটু লম্বা হবে দেখবে পিছনে তাও তোমার চুলটা আছে এটা বোঝা যাবে। তোমার তো চুল অতটাও কম না, যতটা কম দেখা যায় পিছনে। তো এরপরে কিন্তু আমি এই মানে সিস্টেমটা ফলো করলাম, সত্যিই তাই। তা যাই হোক, দেখো আমি সবাইকে খাবার দিয়ে আমি নিজেও এখন বসে যাব। তো ডাল দিয়ে দিচ্ছি একেবারে, সবাই বলছে পাতেই দিয়ে দাও, আমি বলছিলাম বাটিতে দিই, না পাতেই নেবে, তো পাতেই দিয়ে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে তোমার করলা ভাজা, আলু ছাড়া, শুধু করলা চাকচাক করে ভাজা, আর তরকারি তো দেখলেই আলু বেগুন দিয়ে মাছের তরকারি করেছি। তো চলো খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর আমার ওষুধ মানে ইয়ে হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, মানে পাড়তে চলেছিল। দাঁড়া 1 মিনিট, এই দেখো এখানে কিন্তু সব আমার ওষুধ রয়েছে, ঠিক আছে? তোমরা এই 2-1 দিন ধরে দেখছি অনেকেই মানে প্রায়ই একটু কমেন্ট করো, সেটা তো কমেন্ট করা তোমাদের একদমই মানে স্বাভাবিক, যে আমার ট্রিটমেন্টের কি খবর। অনেক দিন ধরে ট্রিটমেন্টের আপডেট না দিলে তোমাদের একটু চিন্তা হয়, সেটা জিজ্ঞেস করতেই পারো। তো আমার এই যে এই সামনের মাসে, মানে এই মাসের পরের মাসে ডাক্তার দেখানো, তো একসাথে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছিল। দেখো এগুলো কিন্তু খাওয়ার ওষুধ না, এগুলো ইউজ করা ওষুধ। আর খাওয়ার জন্য হচ্ছে ট্যাবলেট, এই যে তার সাথে আরও আছে। তো এই হচ্ছে ওষুধগুলো আমার খেতে হয়। আর ট্রিটমেন্ট চলছে। আসলে কি জানো তো, এই আইভিএফ ট্রিটমেন্ট যতটা বলা সহজ, যতটা সংক্ষিপ্ত নাম, তার থেকে আরও 10 গুণ 1000 গুণ বেশি সময় লাগে, সময় সাপেক্ষ আর ব্যয় সাপেক্ষ। অবশ্যই ধৈর্য শক্তি দিয়ে করতে হবে, তাছাড়া হবে না। তো আমার মতো এরকম অনেকেই আছে যাদের, আমার তো সবাই জানো যে আমি ক্যান্সার পেশেন্ট ছিলাম, ক্যান্সার সার্ভাইভার, কিন্তু এরকম অনেকেই আছে যাদের কোনো সেরকম বড় রোগ নেই, কিন্তু হঠাৎ করেই তাদের বাচ্চা হতে সমস্যা হচ্ছে। তারাও কিন্তু ওই আইভিএফ এর মাধ্যমে লাস্টে প্রসেস দেখিয়ে দেয়। এমন অনেক আমাদের চেনা জানাই এরকম অনেকেই আছে যাদেরকে ডাক্তার বলে দিয়েছে আইভিএফ ছাড়া সম্ভব নয়। তবে এখন কি বলতো, ভগবান চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে, সেটা আইভিএফ ছাড়াও অনেকের হয়ে যায়, সেটা আলাদা কথা। তো এই হচ্ছে কথা। অনেকেই ভাবে যে এর তো অসুখ, এর কি হবে বাচ্চা, মানে অনেকে অনেক কিছু বলে। সেটা যারা পছন্দ করে না আমাদেরকে তারাও বলে, যারা পছন্দ করে তারাও বলতে পারে, কিন্তু কিছু করার নেই, জোর করে তো আর কিছু করা যায় না। যাই হোক, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো যে আমার ট্রিটমেন্ট চলছে, আর ট্রিটমেন্ট চলছে জন্যই আমরা এখানেই আছি। ওই জন্য আমরা যেতেও পারছি না। শুধুমাত্র বিজনেসের জন্য হলে আমরা কখনোই এখানে থাকতাম না, তাই না? নিজের বাড়ি ঘর ছেড়ে, তাই না? কেন? চলো এটা রেখে দাও উপরে, আমরা খাটা মানুষ, রাখতে গেলে একটু কষ্ট হয়। হ্যাঁ, আর 3টা করে ওষুধ খেতে হয়। এখন খাবো 3টা একসঙ্গে। তিনটা ওষুধ একসঙ্গেই দেখো, 3টা ওষুধ একসঙ্গে। তো টিভি চালিয়ে দেওয়া হয়েছে, ও টিভি চালিয়ে দিয়েছে, বাংলা মুভি, তো অনেকক্ষণ দেখতে পারবে। আর আমরা যাচ্ছি একটা দরকারে। তো যদি দরকারটা মানে আমরা মানে দরকার বলতে কি ইন ফিউচার চিন্তা করে, তো যদি হয় ব্যাপারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগেই কিছু বলবো না, ঠিক আছে? টুকটুক করেই করতে হয়, একসাথে হয় না। ফিউচার দরকার ইউজের সবকিছু। চলো, এটা কল্লোলে দিচ্ছে তো অবশ্যই, চলো। গাড়ির জন্য ওয়েট করে আছি। আমাদের যেটার জন্য আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হয়ে গেছে, এখন গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছি। তো আর আসবে আর কিছু, মানে গাড়ির জন্য যত দেরি হয়, বাড়ি গিয়ে আবার লাইভ আছে। হ্যাঁ, যখন বুক করি তখন 1 কিলোমিটার দূরে, আর যখন বুক করা হয়ে গেছে আসছে এখন দেখাচ্ছে 1.2 কিলোমিটার, মানে ঘুরে টুরে আসছে হয়তো শর্টকাটে। আর হচ্ছে আমাদের লাইভ আছে, বাড়ি গিয়ে আবার লাইভে যেতে হবে, সেই কারণে তাড়াহুড়ো করছিলাম। কত সুন্দর আমের বকুল, ওয়াও। বাড়ি এসেই শুধু হাত পাটা ধুয়েছি, ব্যাস। এসে এই ড্রেসেই আমি বসে পড়লাম 1 কাপ চা খেতে। মা আর ও চা খাচ্ছে, আমি ওইদিকে চা খাচ্ছি, কারণ এক্ষুনি যেতে হবে লাইভে। আর লাইভ যেতে নিয়ে আমাদের 10-15 মিনিট লেট হয়ে গেল, যেহেতু বাইরে গেছিলাম। লাইভ থেকে বেরিয়েছি, লাইভ থেকে বেরিয়ে চোখে মুখে জল দিলাম। লাইভের মধ্যেই সবাই বলছিল কি ক্লান্ত লাগছে তোমাকে, কারণ বাইরের থেকে এসেই লাইভে গেছি। বাইরে যখন যাচ্ছিলাম তখনই শরীরটা কেমন লাগছিল, তারপরেও মানে ঠিকমতো কাজ সেরে বাড়ি আসতে না আসতে আবার লাইভ। তো সবটাই করতে হবে, কাজের জায়গায় সবটাই করতে হবে। পরিশ্রম না করলে তো আর কষ্ট না করলে কেষ্ট মিলে না। ও এখানে বসে সমস্ত নাইটি টাইটি এগুলো বুকিং নিল, ভাঁজ করে রাখলো, আরও ওর অনেক কাজ। আর এদিকে দেখো আজকে ফ্যান চালিয়ে তারপরে লাইভে গেছি, এত গরম পড়েছে কলকাতায়। অনেকে তোমরা কমেন্টে লিখেছো, আজকে দেখেছি যে আমাদের এখানে এখনো ঠান্ডা রয়েছে, কিন্তু না, আমাদের এখানে গরম, কলকাতায় গরম ভালোই পড়ে গেছে। আর ঘাড়ে একটু জল দিলাম, জানো তো, ঘাড়টা পুরো
মানে বলে না যেমন খেসনি হয়, খিচুনি হয়, সেরকম ঘাড়ের মধ্যে হচ্ছে আমার। চা খাবো না। তো চলো এখন হচ্ছে একটু রেস্ট নিই, একটু শুয়ে থাকি, তাহলে শরীরটা অনেকটা ভালো লাগবে। দেখো আমাদের ভদ্রসভ্য মিকি আমার চশমাটা পরে কি সুন্দর করে চুপ করে আছে। ওই দেখো আবার কাছে আসছে, ওই দেখো ওই দেখো চশমা পরে। আমি কিছু বলতে চাই। লালিত পিপি, আপনি কি ডিফেন্স ফিটনেসদের ক্রস এক্সামিন করতে চান? নো ইওর অনার, তবে আমি কিছু বলতে চাই। বেশ, প্লিজ প্রসিড উইথ ইওর ফাইনাল আর্গুমেন্ট। ক্লান্ত, আরে এটা পার্সোনালিটি ডিসঅর্ডার নয়, তুই সাইকোটিক নয়। বল না। একটা এভিডেন্সও মিলছে না তোর বাহানের সাথে, শুধুমাত্র ফরেন্সিক রিপোর্টটা ছাড়া। আমি জানি ওই 1 ঘন্টা স্মৃতি তোর পক্ষে বিজ্ঞানে। তো আমরা গেছিলাম যে কাজে, তোমাদের বলেছিলাম যদি কাজটা হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে একটা পার্লের জুয়েলারি কেনার বহুদিনের একটা ইচ্ছে ছিল, মানে কমের মধ্যে সোনা, একদম অল্পর মধ্যে কিনবো। এখন যা সোনার দাম, মানে কিছু কিনতে গেলে মানে মাথায় হাত, এমন একটা অবস্থা। তো ও বলছিল যে এমনিতেও তো ওই যাই কিছু কিনি, কাপড় চোপড় কিনি, সেটা তো কোনো মানে ইয়ে নেই, তো এরকম কিছুই কিনো যেটা তোমার ফিউচারও থাকবে। তো অবশ্যই ফিউচার চিন্তা করে তো আছেই। তো তারপরে বলছিল যে অল্প কিছু মানে যা কিনার কিনে নাও, এরপরে আরও দাম বাড়লে আরও একদম যাবে। তো তারপরে ওর ইয়েতেই আমারও ইচ্ছে হলো যে তাহলে চলো অল্প সোনার মধ্যে কিনি। তো এটা এখানে রয়েছে 1.5 গ্রামের মতো, এই যে 1.5 গ্রামের মতো রয়েছে। এটা একটা পার্লের চোকার। তো মাঝখানে এখানে এই জায়গাটা সোনার, এই যে দেখো, এই যে এই জায়গাটা একটু একটু সামনের থেকে দেখো, এই যে এটা থাকছে সোনার, আর সাইডে এই যে এগুলো থাকছে সোনার, এটা আর হচ্ছে এই যে এইটুক, ঠিক আছে? এটা উল্টে আছে নাকি? না ঠিকই আছে, মানে সাইডে সোনা, এখানে সোনা আর এখানে সোনা, বুঝতে পারছো? আর পুরোটা তো তোমার পার্লের আর কি। তো এটা তারপরে কিনা হলো। আর এটার দাম মানে দাম এখনকার গোল্ড রেট হিসেবে নিয়েছে। আর এখানে রয়েছে 1.5 গ্রামের মতো সোনা। তো 1.5 গ্রাম সোনা দিয়ে একটা পার্লের চোকার আজকে আনলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। সোনা কিনা এবং রূপা কিনা, বর্তমান রূপা কিনা এখন খুবই, কারণ রূপারও যা দাম দিন দিন বাড়ছে। টুকটুক করে ইনকাম করে টুকটুক করে কিনে রাখা অনেকটাই ভালো, ঠিক আছে? নিজের শখ নিজেকেই পূরণ করতে হয়, আর কে দেবে বা কার আশায় সেটা না। আর অবশ্যই বরের কথা এখানে বলছি না, ওর জন্যই হয়েছে, আর নয়তো হতো না। কিন্তু ওরকম না ব্যাপারটা, যে হয় না যে নিজের শখ নিজেকেই পূরণ করতে হয়, এই আর কি। আজকে আমি যদি কিছু না করতাম তাহলে হয়তো এতটা সাহসটা দেখাতে পারতাম না, এই আর কি। এটাই বলতে চাইলাম যে আমাদের মেয়েদের স্বাবলম্বী হওয়াটা, নিজের পায়ে নিজে দাঁড়ানোটা অনেকটাই জরুরি একটা সংসারের জন্য। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ইনকাম করলে তবেই সংসারটা খুব ভালোভাবে চালানো যায়, তাই না শানু বলো? শুধুমাত্র একজনের জন্য কিন্তু কোনোটাই হয় না, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই করতে হয়। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে প্রচুর খাটনি হয়েছে বাইরের থেকে এসেই লাইভে, আর সারাদিন তো সংসারের কাজ তো আছেই, যতটুকুই হোক সংসারের কাজ তো করতেই হবে। আবার বাইরে গেলেই এই মানে আমাদের ওয়েদারও ঠিক ইয়া হয় না, এখনো পর্যন্ত মনে স্যুট করেনি কলকাতার ওয়েদার। বাইরে এত ধুলাবালি, এত দূষণ, মানে যে কারোরই শরীর খারাপ হয়ে যায়, আর আমরা তো বলে এখানে নতুন। তো চলো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি।